আমরা চারটা শব্দ শিখবো বা চারটা নতুন টার্ম শিখবো, টার্মিনোলজি শিখবো। এখানে একটা হচ্ছে ওয়াইন্ড, ওয়াইন্ডিং তো বুঝো, ওয়াইন্ডিং করা, জড়ানো। আচ্ছা, ওয়াইন্ডিং কাকে বলে বা ওয়াইন্ডিংয়ের অবজেক্টিভ কি বলছি না? ওয়াইন্ডিং প্রথমে তো আমাদের আসলে বলা হচ্ছে ওয়াইন্ডিং কি। ওয়াইন্ডিং মানে হচ্ছে একটা ইয়ার্ন প্যাকেজ থেকে আরেকটা ইয়ার্ন প্যাকেজে সুতা জড়ানো। কি বললাম? একটা ইয়ার্ন প্যাকেজ থেকে আরেকটা ইয়ার্ন প্যাকেজে সুতা জড়ানোকে কি বলে? ওয়াইন্ডিং বলে। নর্মালি এটা হয় ছোট প্যাকেজ থেকে বড় প্যাকেজে জড়ানো নর্মালি, বাট উল্টাও হতে পারে। যেমন আমি একটা বড় প্যাকেজ কোন থেকে একটা পার্ন তৈরি করি না, সেটা তো ওয়াইন্ডিং, পার্ন ওয়াইন্ডিং। বাট নর্মালি সব ক্ষেত্রে এটা কি ছোট প্যাকেজ থেকে বড় প্যাকেজে ইয়ার্নকে জড়ানোকে বোঝায়। মানে ওয়াইন্ডিং ইজ নাথিং বাট দ্য ট্রান্সফারিং ইয়ার্ন ফ্রম ওয়ান প্যাকেজ টু অ্যানাদার সুইটেবল প্যাকেজ। একটা ইয়ার্ন প্যাকেজ থেকে আরেকটা সুইটেবল ইয়ার্ন প্যাকেজে ইয়ার্নকে ট্রান্সফার করার যে প্রসেস বা যে কাজ, তাকে বলা হয় কি? ওয়াইন্ডিং। ঠিক আছে, বোঝা গেল। ওয়াইন্ডিংয়ের অবজেক্টিভ কি? আমরা বিভিন্ন প্রশ্নের উত্তরে পরীক্ষায় অবজেক্টিভ আসে, অবজেক্টিভ অ্যান্ড অবজেক্টিভ আসলে অনেকগুলো লেখার কোনো মানে হয় না। স্পেসিফিক যে দুই একটা অবজেক্টিভ আছে সেগুলো লিখবা, যেগুলো সাবসিডিয়ারি অবজেক্টিভ সেগুলো আমরা খুব বেশি কেয়ার করি না, যে এটা করতে গেলে তো অনেক কিছুই অবজেক্টিভ হতে পারে। বাট মূল দুটো অবজেক্টিভ হচ্ছে একটা প্যাকেজ থেকে আমার প্রয়োজনীয় একটা অন্য একটা সুইটেবল প্যাকেজে সুতাকে জড়ানো, এটা হচ্ছে একটা অবজেক্টিভ। দ্বিতীয় অবজেক্টিভ হচ্ছে ইয়ার্নের মধ্যে থাকা কোনো যে সমস্যা আছে, ইয়ার্নের মধ্যে থাকা যে ইম্পিউরিটিসগুলো আছে, বিভিন্ন ফল্ট আছে, ডাস্ট আছে, ডার্ট আছে, কালার্ড ম্যাটেরিয়াল আছে, মোটা অংশ মানে থিক প্লেস আছে, থিন প্লেস আছে, স্ল্যাব, ম্যাপস এগুলো আছে, এগুলাকে দূর করে পরবর্তী প্রসেসটাকে, এরপরে যে ইয়ার্নটা ব্যবহৃত হবে সেই প্রসেসটাকে আরও ইফেক্টিভ করে তোলা বা আরও এফিসিয়েন্ট করে তোলাটাকে হচ্ছে আরেকটা অবজেক্টিভ। তাহলে দুটো অবজেক্টিভের কথা বললাম। একটা হচ্ছে কি, একটা প্যাকেজ থেকে সুতাকে আনওয়াইন্ডিং করে খুলে আরেকটা সুইটেবল ইয়ার্ন প্যাকেজে ওয়াইন্ডিং করা, জড়ানো, এটা হচ্ছে আপনার অবজেক্টিভ। দ্বিতীয় অবজেক্টিভ কি, ইয়ার্নের মধ্যে থাকা বিভিন্ন ইম্পিউরিটিসগুলা, ইয়ার্নের মধ্যে যত ইম্পিউরিটিস আছে, যে শর্ট মানে থিক প্লেস, থিন প্লেস, ন্যাপস, স্ল্যাব, কালার ম্যাটেরিয়াল, তারপরে ডাস্ট, ডার্ট, এই যে ইম্পিউরিটিসগুলো ইয়ার্নের মধ্যে আছে এগুলাকে রিমুভ করা বা দূরীভূত করে কি করব, ইয়ার্নটাকে একটু ভালো করব, যাতে করে পরবর্তী অপারেশনগুলো যেগুলো আছে, মানে এটা তো উইভিংয়ে যাবে, পরবর্তী এই কাজ শুধু ডাইং হবে, তারপরে এটা গার্মেন্টসে যাবে, পরবর্তী অপারেশনগুলোকে আরও বেশি ইফেক্টিভ বা ইফিসিয়েন্ট করে তোলা, এটা হচ্ছে দ্বিতীয় অবজেক্টিভ। তাহলে ওয়াইন্ডিং কাকে বলে আমরা বললাম, আর ওয়াইন্ডিংয়ের অবজেক্টিভ কয়টা? দুইটা। একটা হচ্ছে কি করা, একটা ওয়াইন্ডিং প্যাকেজ থেকে সুতা খুলে আরেকটা সুইটেবল ওয়াইন্ডিং প্যাকেজে নিয়ে যাওয়া, আর দ্বিতীয়ত হচ্ছে সুতার মধ্যে থাকা যে বিভিন্ন ইম্পিউরিটিসগুলো আছে এগুলাকে দূর করা, যাতে করে এই সুতাটা যেখানে ব্যবহৃত হবে পরবর্তী সাবসিকুয়েন্ট যে অপারেশন আছে, নেক্সট যে সাবসিকুয়েন্ট অপারেশন আছে, সেই অপারেশনটা যাতে ইফেক্টিভ বা ইফিসিয়েন্ট হয়, সেই অপারেশনটাকে ইফেক্টিভ করা। তো ইয়ার্নের মধ্যে বিভিন্ন ইম্পিউরিটিস থাকে, যেমন কালার্ড ম্যাটেরিয়াল থাকে, ডাস্ট থাকে, ডার্ট থাকে, ফরেন ম্যাটার্স থাকে, থিক প্লেস থাকে, থিন প্লেস থাকে, স্ল্যাব থাকে, ন্যাপস থাকে। এই ধরনের ইম্পিউরিটিসগুলো নর্মালি থেকে থাকে। তো এই ইম্পিউরিটিসগুলোকে দূর করা হয় কীভাবে, সেগুলো আমরা ডিটেলসে এই লাস্টের দিকে আসবে পড়ব। তো এখানে বিভিন্ন প্রিন্সিপল ইউজ করা হয়, অপটিক্যাল প্রিন্সিপল অথবা ক্যাপাসিটেন্স প্রিন্সিপলে এটাকে ইউনিফাইড করে তারপরে সুতার মধ্যে ফলটা পেলে সেটাকে কেটে অটোমেটিক্যালি আবার জোড়া দিয়ে ওয়াইন্ডিং করা যায়। যাই হোক, এই ইম্পিউরিটিসগুলোর নামগুলো যদি আমরা একটু জানি, কালার ম্যাটেরিয়াল, ধরো সুতাটা হচ্ছে সাদা, সেখানে লাল, হলুদ, অন্য কালারের কোনো কিছু চলে আসছে, সেটাকে কালার ম্যাটেরিয়াল বলা হচ্ছে। ডাস্ট এবং ডার্ট তো বুঝি, ডাস্ট হচ্ছে মানে ধুলিবালির কণা বা যেটা পরিবেশ থেকে আমাদের এখানে আট্রাক্ট করছে, আর ডার্ট হচ্ছে সেই সকল অংশগুলো যেগুলো কটন ফাইবারের সাথে ছিল চলে আসছে, বীজের কণা, বীজের খোসা, এগুলা মানে বোল পার্টস, বীজের কণা, খোসা, এগুলো চলে আসছে। ফরেন ম্যাটার্স, দেখা গেছে এটা কটন বাট এটার মধ্যে অন্য কোনো ম্যাটেরিয়াল চলে আসছে, সেগুলোকে ফরেন ম্যাটার্স বলা হয়, এগুলোকেও দূর করা হয়। থিক প্লেস, একটা সুতা কখনো তো সুতা মোটা, কখনো চিকন, বাট একটা মোটা সুতা তো নির্দিষ্ট থিকনেস আছে, এই মার্কারটা তো সবসময় এরকমই মোটা, একটা চিকন সুতা কলমের মতো, সেটা ওরকম চিকন,
তাহলে একটা চিকন সুতা যেরকম চিকন থাকার কথা ছিল তার থেকে যদি প্লাস 50% হয়ে যায় কোনো জায়গাতে, তাহলে সেটাকে বলা হয় থিক প্লেস। বুঝতে কিনা বিষয়টা? বরাবর চিকন একটা সুতা তো সবসময় একই থিকনেসের আছে, সেইটার সাপেক্ষে ওই চিকন সুতাটার 50% যদি কোনো জায়গায় মোটা হয়ে যায়, এক জায়গায় এসে একটু বেশি মোটা হয়ে গেছে, সেটাকে বলা হয় থিক প্লেস। আবার এটা চিকনও তো হতে পারে একটা জায়গায়, সুতাতে রেগুলার ডায়ামিটার আছে বা একটা নির্দিষ্ট কাউন্টের সুতার যে নির্দিষ্ট ডায়ামিটার আছে, সে কোনো একটা জায়গাতে যদি -50% হয়ে যায় তাহলে সেটাকে বলে কি থিন প্লেস। প্লাস 100% হয়ে গেলে সেটাকে নর্মালি স্ল্যাব বলে, 100% 200% এরকম। আর যেটা ন্যাপস আছে সেটা হচ্ছে প্লাস 200 বা 300%। তবে স্ল্যাবটা হচ্ছে মোটা হয়ে যাওয়া, এক জায়গায় কতগুলো ফাইবার বসে সুতরাং ওই জায়গাতে মোটা হয়ে যাওয়া। আর ন্যাপস মানে হচ্ছে সুতার মধ্যে গিট্টু লেগে যাওয়া, মানে একটা জট পাকিয়ে যাওয়া যেটা খোলা যাবে না, সেটা আরও মোটা। সেটা হচ্ছে 300%, 250% এরকম হয়ে যায়, মোটা হয়ে যায়, আরও অনেক মোটা হয়ে যায়। তো এই যে ইম্পিডেন্সগুলো আছে এগুলো যদি থেকে যায় প্রবলেম ক্রিয়েট করবে না? এই সুতা উইভিং করতে গেলে প্রবলেম হবে না? হবে কি হবে না? হবে। যেমন ইংরেজিতে একটা কথা আছে, এ চেইন ব্রেকস অ্যাট ইটস উইকেস্ট পয়েন্ট। একটা দীর্ঘ চেইন সবসময় তার দুর্বল জায়গাতে ছিঁড়ে। মনে করো একটা সুতা তোমার কাছে এরকম আছে লম্বা, এটা খুব ভালো সুতা, সব জায়গায় মোটামুটি ভালো আছে, মোটা আছে এরকম, কিন্তু একটা জায়গাতে দেখা গেছে এটা এরকম চিকন। এখন এই সুতাটাকে যদি আমি ছিঁড়তে চাই তাহলে কোন জায়গায় আগে ছিঁড়বে? উইকেস্ট পয়েন্টে। এখন সুতাটাকে টেস্ট করবে, যারা টেস্ট করবে তার স্ট্রেংথ টেস্ট করবে। স্ট্রেংথ টেস্ট করে কি ভালো মান পাবে? খারাপ মান পাবে। আসলে কি সুতাটা খারাপ? সুতা কিন্তু খারাপ না, সুতা কিন্তু ভালো, সব জায়গায় মোটামুটি ভালো আছে। যদি ওই জায়গাটা না থাকতো তাহলে এটা ছিঁড়তে অনেক শক্তি লাগতো, কিন্তু ওই উইক পয়েন্টটা থাকার কারণে ছিঁড়তে কম শক্তি লাগতেছে। তার মানে রিপ্রেজেন্ট করতেছে, টেস্টের রেজাল্ট বলতেছে সুতা খারাপ, আসলে কিন্তু সুতা খারাপ না। তো এই জন্য সুতার মধ্যে যদি এরকম উইক পয়েন্ট বেশি থাকে, মানে এরকম থিন প্লেসের পরিমাণ বেশি বেশি থেকে যায়, তাহলে এই সুতা যখন পরবর্তীতে উইভিং করব আমরা, সুতা ছিঁড়বে বেশি, খুব দ্রুত সুতা ছিঁড়বে। আর সুতা ছিঁড়া মানে হচ্ছে আমাদের সব দিক থেকে লস। মেশিন বন্ধ রাখতে হয়, ওয়ার্কার গিয়ে আবার এই সুতাটাকে নট দেয়, তারপরে মেশিন চালায়। এই যে স্টপেজ টাইম আছে, যদি এই 30 সেকেন্ড বন্ধ না থাকতো, 30 সেকেন্ডে একটা ভালো পরিমাণ প্রোডাকশন হয়ে যেত। তো মেশিন স্টপেজটা আমাদেরকে স্যাক্রিফাইস করতে হয়, কম্প্রোমাইজ করতে হয়। তো এই জন্য আগে থেকে যদি আমরা এটা করতে পারি, সুতার মধ্যে এই যে থিন প্লেসগুলোকে সরিয়ে ফেলতে পারি, ডিরেক্ট করে করে কেটে ফেলতে পারি, তাহলে সুতার পারফরমেন্সটা ভালো হবে। কারণ আলটিমেটলি যে একটু আমি বললাম একটা অবজেক্টিভ, পরবর্তী সাবসিকুয়েন্ট অপারেশনের এফিসিয়েন্সি বাড়ানো, এফিসিয়েন্সিকে বাড়িয়ে দিবে। কারণ কি এফিসিয়েন্সি বাড়বে কীভাবে? মেশিনটা কম বন্ধ করা লাগবে, তখন ডাইংয়ে প্রোডাকশন বাড়বে, উইভিংয়ে প্রোডাকশন বাড়বে, গার্মেন্টসে গিয়ে এটা ভালো পারফর্ম করবে, এরকম হবে। তো এটা হচ্ছে উদ্দেশ্য, এটা কমানো। আবার থিক প্লেস থাকলেও সমস্যা, থিক প্লেস কোনো জায়গায় মোটা হয়ে আছে, সেটা যদি ডাইংয়ে যায়, তো একটা সুতার মধ্যে এক জায়গায় মোটা আছে, সেখানে বেশি পরিমাণ ডাই অ্যাবজর্ব করবে না, তো খুব পুরো কাপড়টা এক কালার হবে। যেখানে যেখানে মোটা জায়গা আছে সেখানে বেশি পরিমাণ ইয়ার্ন ডাই অ্যাবজর্ব করে ডিপ হবে শেডটা। তো তার মানে এই কাপড়ের মধ্যে দেখবে যে শেড ভেরিয়েশন পাওয়া যাবে, ইউনিফর্ম ডাইং হবে না। কাপড়ের কিছু কিছু জায়গায় দেখবে যে মনে ডাইয়ের স্পট পড়ে আছে, মানে মনে করো গ্রিন কালারে ডাইং করছি আমরা, বাট গ্রিনটা একটু গাঢ় ওই কিছু কিছু জায়গাতে, তার মানে ইরেগুলার শেড পাবো, ইরেগুলার শেডটা কিন্তু অ্যাকসেপ্টেবল হবে না। তো সেই জন্য থিক প্লেসটাকেও দূর করতে হবে। আবার স্ল্যাব এরকম থিক প্লেসগুলো আরেকটা জায়গায় সমস্যা ক্রিয়েট করবে। মনে করো যেখানে যেখানে সুতাকে কোনো কিছুর মধ্যে পাস করতে হয়, বিশেষ করে সুইংয়ে সুতাকে আমরা নিডেলের সিজের মধ্যে পাস করি না, সুইং সুতাটাকে সুইং নিডেলের সুইয়ের মধ্যে দিয়ে পাস করি না, আবার নিটিংয়ে করি, আবার আমাদের ওই রিডের মধ্যে দিয়ে করি, ড্যান্টের মধ্যে দিয়ে করি, অ্যান্ড পাস করলাম। তো এই ছিদ্রটা কি খুব বড় থাকে? আমরিদের লেভেলে বড় তো থাকে না, দেখো না, সুতা গাঁথতে আমাদের অনেক কষ্ট হয়। তার মানে সুতাটা যেরকম প্রায় কাছাকাছি লেভেলেরই এই ছিদ্রটা থাকে, এটা প্রবেশ করানো হয়। এখন সুতা ঠিক আছে ভালো, এটা সহজে যেতে পারবো ছিদ্র দিয়ে, বাট যদি কোনো জায়গায় মোটা থাকে, সে মোটাটাকে আটকে যাবে না, আলটিমেটলি ওই জায়গায় সুতা ছিঁড়বে, ওই একই সমস্যাটা ক্রিয়েট করবে কিছু কিছু জায়গাতে। যদি কিনা কী থাকে, থিক প্লেস, স্ল্যাব এগুলো থেকে থাকে। আর ন্যাপস তো আরও বড় রকমের প্রবলেম ক্রিয়েট করবে। আর ন্যাপস মানে হচ্ছে সুতা এক জায়গায় জটলা পাকিয়ে গেছে, গিট লেগে গেছে, এটা হচ্ছে ন্যাপস। তো সেটা আরও বড় প্রবলেম ক্রিয়েট করবে। মূলত এগুলোকে আমাদের দূর করতে হয়। ফরেন ম্যাটেরিয়ালস মানে হচ্ছে যদি মূল উপাদান যেটা আছে, আমার কটন ফাইবার নিয়ে আমি কাজ করতেছি, কটন না থেকে সেখানে কিছু পলিয়েস্টার চলে আসছে, ভিসকোস ফাইবার চলে আসছে, দেখা গেছে ওখানে নাইলন চলে আসছে, অ্যাক্রালিক চলে আসছে, এসিটেড ফাইবার চলে আসছে, হ্যাঁ, উল চলে আসছে, সিল্ক চলে আসছে, এগুলো হচ্ছে
ফরেন ম্যাটেরিয়ালস বা অন্য কোনো ফাইবার ছাড়া অন্য নন ফাইবারাস ম্যাটেরিয়াল চলে আসছে, সেগুলোকে বলা হচ্ছে কি ফরেন ম্যাটার, যেটা আমার মূল উপাদান না, মূল উপাদানের বাইরের অন্য কোনো একটা উপাদান এসে তার সাথে মিশে যাওয়া। তাহলে এই ওয়াইন্ডিং কি আমরা বললাম, ওয়াইন্ডিংয়ের দুটো অবজেক্টিভের কথা বললাম, ঠিক আছে। আচ্ছা, ওয়াইন্ডিং সংক্রান্ত আমরা এই টার্মগুলো শিখবো। প্রথম হচ্ছে ওয়াইন্ড। ওয়াইন্ড মানে হচ্ছে কয়েল বা পাক। হ্যাঁ, তো এখন একটা প্যাকেজ যখন বিল্ড করে, মনে করো এটা একটা প্যাকেজ, একটা কোণ, তো কোণের মধ্যে যে সুতা জড়ায় এরকম করে করে তো এসে জড়ায়, তো এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত সে আসতে এমন তো হয় না যে এক জায়গায় জড়ায়। এক জায়গায় জড়ালে কি পুরো জায়গাতে সুতা ধরবে না, সারা জীবন তো এখানেই সুতা জড়াবে। তার মানে কি পুরো প্যাকেজটা বিল্ড হবে কীভাবে, তোমাকে সুতা এখানে জড়াতে হবে, ডানে সরতে হবে, ডানে সরতে হবে, আবার বামে সরতে হবে, এরকম করে সরে সরে বিভিন্ন দিকে এসে সুতার প্যাকেজটা দিয়ে সুতাটা দিয়ে প্যাকেজটাকে বিল্ড করতে হবে। তো এই কাজটা করতে গেলে ধরো এই লেফট টু রাইট, এই একটা প্যাকেজের বাম থেকে ডানে বা এক জায়গা থেকে এক সাইড থেকে আরেক সাইড পর্যন্ত যেতে মোট যে কয়টা পাক তাকে দিতে হয় তাকে বলা হয় ওয়াইন্ড। নাম্বার অফ কয়েল অথবা নাম্বার অফ রেগুলেশনস নিডেড to traverse the yarn from one side to another side of the package is called wind। মানে একটা প্যাকেজের মধ্যে সুতা যখন জড়াবে তখন এক সাইড থেকে আরেক সাইডে আসা পর্যন্ত মোট যতটা পাক দেয় তাকে বলা হয় ওয়াইন্ড। তাহলে ওয়াইন্ডের কোনো একক থাকবে, একটা সংখ্যা হবে। হ্যাঁ, the number of coils or number of turns that is needed for transferring the yarn from one package to another package, one side to another side during package building। প্যাকেজটা বিল্ড হওয়ার সময় এক সাইড থেকে আরেক সাইডে সুতাটা আসতে যতটা কয়েল দিতে হয় বা যতটা টার্ন দিতে হয়, যতটা ঘূর্ণন দিতে হয় তাকে বলা হয় কি ওয়াইন্ড। ওয়াইন্ডের কোনো একক থাকবে কি না? এই ওয়াইন্ডের চার্মটা তার একক থাকবে না। ওয়াইন্ডের মান হবে ধরো 5 দ্বারা আমি কি বুঝলাম? হ্যাঁ, এইখানে সুতাটা যখন জড়াবে একটা পাক, দুইটা পাক, তিনটা পাক, চারটা পাক, 5টা পাক দিয়ে এই পাশ থেকে এই পাশে আসে। আবার এই পাশ থেকে এই পাশে আসতে তাহলে কটা পাক দিবে? আবার 5টা পাক লাগবে না? এই যে এইভাবে 5টা পাক দিয়ে আবার চলে আসবে। এখন কেন আমাদের এই পাক সংখ্যাটা ইম্পর্টেন্ট সেটা আরও কিছু জিনিস পড়লে বুঝতে পারবো। আপাতত টার্মটা শিখে রাখো, সেটা হচ্ছে কি ওয়াইন্ড। ওয়াইন্ড মানে কি কতটা পাক দিয়ে একটা সুতা তার এক পাশ থেকে আরেক পাশ পর্যন্ত বিল্ড করে। এরপর হচ্ছে ওয়াইন্ড রেশিও অথবা ট্রাভার্স রেশিও অথবা ওয়াইন্ড পার ডাবল ট্রাভার্স। এখন ট্রাভার্স মানে কি, একটা নতুন শব্দ শিখতেছি, সেটা হচ্ছে ট্রাভার্স মানে হচ্ছে যদি প্যারালাল ওয়াইন্ডিং হয় তাহলে তো সারা জীবন এখানেই জড়াবে ওই সুতাটা, সে কখনো ডানে সরবে না। এই যে ডানে যে সরাটা সেটাকে আমরা বলি ট্রাভার্সিং। ওয়াইন্ডিং মানে হচ্ছে এখানে জড়াইতে তো সে তো এক জায়গায় জড়াবে না, তাকে ডানে শিফট করতে হবে না, হালকা করে ডানে শিফট করলে এটা কোনাকুনি হবে, যে কনিক্যাল হবে, মানে ক্রস ওয়াইন্ডিং হবে। ডানে শিফট যে করবে এটা তো একটা হার থাকবে, কেউ খুব জোরে ডানে শিফট করবে, তার মানে কি এখান থেকে এখানে আসতে সে একটা পাক দিয়ে চলে আসবে এখানে, বা কেউ একটু আস্তে আস্তে আসবে, মানে ডানে সরবে বাট আস্তে আস্তে সরবে। এরকম একটা পার্থক্য তৈরি হবে না, এক এক প্যাকেজের সময় এক এক রকম। এই যে ডান দিকে কত দ্রুত সরে যায় বা কত আস্তে সরে যায়, ডান দিকে সরে যাওয়াটা, সেটাকে বলি আমরা কি ট্রাভার্সিং। মানে প্যাকেজটা বিল্ড করার জন্য অবশ্যই ট্রাভার্সিং হতে হবে। যদি একটা সুতা দিয়ে তুমি প্যাকেজ বিল্ড করতে চাও, প্যারালাল ওয়াইন্ডিং হলে তো কোনো সমস্যা নাই। প্যারালাল ওয়াইন্ডিং হলে ওইটাকে সারা জীবন ওখানেই জড়াও না, সমস্যা কি, পাশেরটা পাশে জড়াও, তবে 20,000 মানে 2,000 সুতা আছে, 2,000 সুতাকে 2,000 জায়গায় জড়াবা, সমস্যা হবে না। কিন্তু একটা সুতা দিয়ে যদি পুরো প্যাকেজটা বিল্ড করতে চাও তাহলে তোমাকে অবশ্যই শিফট করতে হবে, আর এই শিফটিংটাকে আমরা বলি কি ট্রাভার্সিং। মানে এই ডিরেকশনে প্যাকেজে যে এক্সিস আছে এক্সিস বরাবর ডান দিকে সরা, মানে এক্সিস বরাবর সরে যাওয়াটাকে বলা হয় কি, মানে এক্সিস বরাবর সরে যাওয়া। এটা হচ্ছে প্যাকেজের সাইড, এক সাইড থেকে আরেক সাইড বরাবর যে সরে যাচ্ছে সুতাটা, সেটাকে বলা হয় কি, হ্যাঁ সরবে, এখানে আসবে আবার এখান থেকে এদিকে আসবে। ট্রাভার্স রেশিও অথবা ওয়াইন্ড রেশিও মানে হচ্ছে যদি এটা এই পাশ থেকে এই ডান পাশ পর্যন্ত যেতে, মানে ফুল রাইটে যেতে একটা ওয়াইন্ডের পরিমাণ লাগে না, ওয়াইন্ড, আবার ফিরে আসতে তো অতটা ওয়াইন্ড লাগে। এই একবার যাওয়া আবার আগের জায়গাতে একদম ইনিশিয়াল পজিশনে আবার ফিরে আসা, এই টোটাল যে ডাবল ট্রাভার্স, একটা ট্রাভার্স দিল আবার একটা ট্রাভার্স দিল, এই ডাবল ট্রাভার্স দিলে যতটা ওয়াইন্ড লাগে তাকে বলা হয় ওয়াইন্ড রেশিও অথবা ট্রাভার্স রেশিও। মানে একটা ফুল ডাবল ট্রাভার্স দিতে যতটা ওয়াইন্ড লাগে
তো ওয়াইন্ড কয়টা লাগে যেতে? ধরো 5টা, আবার ফিরে আসতে কয়টা লাগে? 5টা। তাহলে এই ওয়াইন্ড রেশিও কত? 10। মানে একটা ফুল ডাবল ট্রাভার্সে যতটা ওয়াইন্ড লাগে তাকে কি বলে? ওয়াইন্ড রেশিও অথবা ট্রাভার্স রেশিও অথবা ওয়াইন্ড পার ডাবল ট্রাভার্স। তাহলে আমরা এটাকে বলতে পারি না ইজ ইকুয়াল টু 2 ইন্টু ওয়াইন্ড ট্রাভার্স রেশিও অথবা ওয়াইন্ড রেশিও অথবা ওয়াইন্ড পার ডাবল ট্রাভার্স। এটাকে আমরা কি বলতে পারি? ওয়াইন্ডের মান যা আসবে তাকে 2 দ্বারা গুণ করলে কি পেয়ে যাব? ওয়াইন্ড রেশিও বা ট্রাভার্স রেশিও পেয়ে যাব না? ট্রাভার্স রেশিওটা কি? এই যে কয়টা পাক এই ডানে যাবে, আবার ডান থেকে আবার আগের জায়গায় যেখান থেকে কাজ শুরু করেছিল সেখানে আবার ফিরে আসবে, এই দুইটা ডাবল ট্রাভার্স দিতে, একটা ট্রাভার্স আর একটা ট্রাভার্স, এটা বলছি ডাবল ট্রাভার্স অ্যান্ড ডাবল ট্রাভার্স। এই ডাবল ট্রাভার্স দিতে যতটা ওয়াইন্ড লাগে তাকে বলা হয় কি? নাম্বার অফ কয়েল অর ওয়াইন্ডস দ্যাট ইজ নিডেড ফর ওয়ান ডাবল ট্রাভার্স ইজ কল্ড ওয়াইন্ড রেশিও অর ট্রাভার্স রেশিও। তাহলে ওয়াইন্ডকে 2 দ্বারা গুণ করলে কী পেয়ে যাবো? ট্রাভার্স রেশিও পেয়ে যাবো। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমি তো ওয়াইন্ড বুঝলেই হইতো বা ট্রাভার্স রেশিও যে কোনো একটা বুঝলেই তো হয়ে যেত, এটা তো কিছুই না, জাস্ট একটা সংখ্যা দিয়ে গুণ করা, 2 দ্বারা গুণ করা। বিষয়টা এরকম না যে আরেকটা টার্ম কেন ডেভেলপ করতে হলো? তোমরা কি এরকম করো নাকি ফিজিক্সে যে ঠিক আছে মিটার পার সেকেন্ড আর হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, 2 মিটার পার সেকেন্ড তো একটা রাশি ডেভেলপ করি না, যখন 2 হবে 3 হবে 4 হবে 5 হবে অত গুণ হয়ে যাবে, তো এটা 2 হলে 2 গুণ হয়ে যাবে। কিন্তু এটা আমাদেরকে পরবর্তীতে কিছু ক্যালকুলেশন করতে সহযোগিতা করবে। কারণ হচ্ছে আমরা যখন ড্রামটাকে ডিজাইন করি তখন অনেক সময় ইন্টিজার ভ্যালু নিলে একটু সমস্যা হয়। মানে একটা ইন্টিজার ভ্যালু না নিয়ে যদি আমরা যদি একটা দশমিকের ভ্যালু নেই, ধরো কয়টা ওয়াইন্ড দিবে সেটা যদি তুমি 4 করো, 5 করো, 2 করো, 3 করো, তাহলে এটা প্যাকেজটার মধ্যে একটা প্রবলেম ক্রিয়েট হয়, পরে আসবে আলোচনার মধ্যে। তো এই প্রবলেমটাকে অ্যাভয়েড করার জন্য আমরা এটাকে আড়াই করি, 3.5 করি, 4.5 করি। তাহলে এদিকে যায় হচ্ছে 3.5 পর পাক দেয়, ফুল একটা পাক, 3টা পাক দেয় আর অর্ধেকটা, আবার এদিকে আসে 3.5। আলটিমেটলি 2টা মিলে কিন্তু একটা মানে ফ্র্যাকশনটা অ্যাভয়েড হয়। ফ্র্যাকশনটা অ্যাভয়েড হয়ে কী হয়ে যায়? একটা ইন্টিজার ভ্যালু পাই, মানে একটা পূর্ণ সংখ্যা পাই। তখন এই জন্য আমাদেরকে ওয়াইন্ড পার ডাবল ট্রাভার্সটা জানতে হয়, মানে ট্রাভার্স রেশিওটা, এবং পজিশনটা বোঝার জন্য যে যেখান থেকে সে যাত্রা শুরু করলো আবার সেখানে কয়টা পাক দিয়ে ফিরে আসে সেটা বোঝার জন্য আমাদের ডাবল ট্রাভার্সিংটা দরকার হয়। আলটিমেটলি ওয়াইন্ডের সাথে 2 গুণ করলে কী পেয়ে যাবো? ওয়াইন্ড পার ডাবল ট্রাভার্স অথবা ওয়াইন্ড রেশিও, অথবা এটা আরেকটা নাম হচ্ছে কি? ট্রাভার্স রেশিও। অ্যাঙ্গেল অফ ওয়াইন্ড, এই যে প্যাকেজটা আছে, প্যাকেজের এই যে লম্ব অক্ষটা আছে আর এটা কি সাইড আছে না প্যাকেজের, তো প্যাকেজটা যেদিকে বিল্ড হয় ক্রস ওয়াইন্ডিংয়ে তো এদিকে বিল্ড হবে, ক্রস ওয়াইন্ডিংয়ে এদিকে বিল্ড হবে না নাকি? এদিকে বিল্ড হয়। তো এদিকে বিল্ড হলে এই বিল্ড হওয়ার দিকের সাথে, মানে যেদিকে বিল্ড হচ্ছে সেই দিকের সাথে প্যাকেজের সাইডটা যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় ওয়াইন্ড অ্যাঙ্গেল। প্যাকেজের সাইডের সাথে প্যাকেজ যেই বরাবর সুতা জড়ায় এই বরাবর সুতা জড়াবে, কিন্তু ক্রস ওয়াইন্ডিং কীভাবে হবে? ওই যে কোনাকুনি জড়াতে হবে না, এই কোনাকুনি জড়াবে, কোনটা একটু খাড়া জড়াবে, মানে ট্যানজেন্ট বেশি হবে ট্যানজেন্ট কম হবে, যাই হোক একটা দিকে জড়াবে, সোজা তো জড়াবে না, কোনাকুনি জড়াবে ক্রস ওয়াইন্ডিংয়ে। তো এই কোনাকুনি যেই বরাবর জড়ায়, সুতাটাকে যে বরাবর ওয়াইন্ডিং করে সেই দিকের সাথে প্যাকেজের সাইডটা যে কোণটা তৈরি করে তাকে কি বলে? ওয়াইন্ড অ্যাঙ্গেল অথবা অ্যাঙ্গেল অফ ওয়াইন্ড। আচ্ছা, আর এটা প্যাকেজের যে এক্সিস আছে, এটা কল্পিত অক্ষ। এই প্যাকেজে যদি একটা অক্ষ কল্পনা করি আমরা, এই যে এই বরাবর এই অক্ষের সাথে যে কোণটা তৈরি করে সেটাকে বলি কি? কয়েল অ্যাঙ্গেল। এটা এগুলো তো একই, তো অনুরূপ কোণ না, এখানে যায় এখানে তাই। তো আলটিমেটলি 2টা অ্যাঙ্গেল পেলাম আমরা, একটা হচ্ছে থিতা আর একটা হচ্ছে আলফা। থিতা মানে কি? ওয়াইন্ড অ্যাঙ্গেল, অর্থাৎ প্যাকেজের সাইডের সাথে ওয়াইন্ডিংয়ের ডিরেকশানটা যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় ওয়াইন্ড অ্যাঙ্গেল। ওয়াইন্ডিংয়ের ডিরেকশানটা প্যাকেজের কল্পিত এক্সিসের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে বলে কয়েল অ্যাঙ্গেল। এবং এই 2টা কোণ কি পূরক কোণ না? কমপ্লিমেন্টারি। এটা 2টা হচ্ছে কমপ্লিমেন্টারি, 2টার যোগফল সবসময় 90 হবে। কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল পড়ি না আমরা, পূরক কোণ। তার মানে এই 2টার অ্যাঙ্গেল মানে থিতা এবং আলফার যোগফলটা সবসময় কী হবে? 90 ডিগ্রি হবে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে এদিকে যদি তুমি শিফট করো, একটু খেয়াল করো, এদিকে যদি শিফট করো, বেশি শিফট করলে ওয়াইন্ডিংয়ের মানটা কি বেশি পাবো, মানে বেশি পরিমাণ সুতো জড়াতে পারবো? একটু খেয়াল করো, ধরো আমি সুতো এভাবে সোজাসুজি জড়াচ্ছি, তাহলে একবার মানে ধরো সেকেন্ডে একবার, তো সেকেন্ডে একটা পাক দিচ্ছি, একটা পাক পরিমাণ সুতো জড়ায় ফেললাম। কিন্তু যদি ডানে শিফট করো তাহলে এই কাজটা কিন্তু একটু কমতে থাকবে আস্তে আস্তে, মানে ওয়াইন্ডিংটা বেশি হবে না। যত তুমি ডানে শিফট করবা
তত ট্রাভার্সিং হতে থাকবে, মানে ওইদিকে চলে যেতে থাকবে। আলটিমেটলি স্পিড মানে ওয়াইন্ডিং যে উদ্দেশ্য আমার সুতা জড়ানোর মানটা কমে আসবে। কেন? আমরা তো লব্ধি ভেক্টর পড়ছি। তার মানে তুমি যদি একটা ভার্টিক্যাল ডিরেকশনে কোনো কিছুর মান নাও, একটা দিক, আবার হরিজন্টাল একটা মান নাও, এদের যে আলটিমেট রেজাল্টটা বা লব্ধিটা, রেজাল্টিং যে ভ্যালুটা আসে, সেই রেজাল্টিং ভ্যালুটা লব্ধিটা কোন দিকে যায়? এই সামুদ্রিক সূত্র মোতাবেক মাঝখান বরাবর যায় না? তো এখানেও এই ঘটনাটা ঘটে। এদিকে যে স্পিডটা পাই সেটাকে আমরা বলি ট্রাভার্সিং স্পিড, মানে এদিকে কত দ্রুত সরে যাচ্ছে, ট্রাভার্সিংটা কত ফাস্ট হচ্ছে, মানে প্রতি সেকেন্ডে কত মিটার ট্রাভার্স করতেছে সে। একক ভেলোসিটির একক কি? মিটার পার সেকেন্ড বা সেন্টিমিটার পার সেকেন্ড, এরকম না? প্রতি মিনিটে প্রতি একক সময়ে সে কতটুকু ডানে সরে যায়, কত মিটার ডানে সরে যায়, সেটা তার কী স্পিড? ট্রাভার্সিং স্পিড। আর সুতা জড়াবে ওয়াইন্ডিংয়ের কারণে, এটা হচ্ছে এই বরাবর ভিএস সারফেস স্পিড। আচ্ছা হ্যাঁ, সারফেস স্পিড। এই সারফেস স্পিড শব্দটা কি তোমরা আগে শুনছো কখনো? সারফেস স্পিড। একটা বৃত্তাকার বস্তু কেন সামনের দিকে আগায়? একটা গাড়ির চাকা যখন ঘুরে গাড়িটা সামনের দিকে কেন আগায়? হ্যাঁ না, গাড়িটা সামনের দিকে যেতে বাধ্য হয় কেন? চাকাটা একটা ফ্রিকশন পায় না রাস্তার সাথে? আচ্ছা, রাস্তাটা যদি পিচ্ছিল হতো, চাকাটা যদি ওখানেই ঘুরতো, তাহলে গাড়িটা কি সামনে আগাইতো? না। একটা বৃত্তাকার বস্তু তার পরিধি সমান পথ সামনে আগায় যদি সে একবার ঘুরে আসে। একটা বৃত্তাকার চাকা, একটা ছোটো গাড়ির চাকা একবার ঘুরলে সামান্য একটু পথ আগাবে, একটা বড় ট্রাকের চাকা একবার ঘুরলে ট্রাকটা আরও বেশি সামনে আগাবে। তো এই যে ওয়াইন্ডিংটা হয় এখানে, ওয়াইন্ডিংটা করা হয় সারফেস কন্ট্যাক্টের সাহায্যে। ঠিক যেভাবে করে গাড়ির চাকা ঘুরলে গাড়ি সামনে আগায়, ঠিক সেমনিভাবে একটা প্যাকেজকে ঘোরানো হয়। তো ঘোরানো হয় কীভাবে? সারফেস কন্ট্যাক্টে। মনে করো এটা একটা প্যাকেজ, এটার মধ্যে আমি সুতা জড়াবো, বাট এটাকে ঘোরানো হয় না সরাসরি, এটাকে আরেকটা বস্তুর সাহায্যে ঘোরানো হয়। ধরো আমার আঙুলটা আরেকটা গোলাকার বস্তু, এই গোলাকার বস্তুটাকে ঘুরালে এটা ঘুরতে বাধ্য হয় না? যদি এটার সাথে লাগানো থাকে, সারফেসের মধ্যে যদি ফ্রিকশান থাকে, সারফেসটা যদি পিচ্ছিল না হয়, তাহলে এটা ঘুরলে এটাকে ঘুরিয়েই ঘুরবে। মানে আমার সাথে এটা লাগানো আছে, তাই আমি যদি ঘুরতে বাধ্য, এই চাকাটা তো ঘুরতে বাধ্য হবে। তাহলে একটা ড্রাম থাকে, সেই ড্রামের সারফেস কনটাকে কাকে ঘোরানো হয়? এই প্যাকেজটাকে ঘোরানো হয়, তারপরে প্যাকেজটা ঘুরতে বাধ্য হয়। তো প্যাকেজটা ঘুরলে কতটুকু সে সুতা জড়াবে, সে কিসের উপর ডিপেন্ড করবে বলতে পারবা? একটা প্যাকেজ ঘুরতেছে, প্যাকেজের মধ্যে সুতা, একটা প্যাকেজে তো জোরে বেশি পরিমাণ, মানে খুব দ্রুত সুতা জড়াবে, আর একটা জায়গায় সুতা আস্তে আস্তে জড়াবে। তাহলে কিসের উপর ডিপেন্ড করবে? প্যাকেজটা কত দ্রুত ঘুরে, একটা ফ্যাক্টর। মানে দ্রুত ঘুরলে তার মধ্যে সুতা জড়াবে বেশি, আর যে আস্তে ঘুরে সুতা জড়াবে কম। আর হ্যাঁ না, কেন্দ্রমুখী সেন্ট্রিফুগাল আর সেন্ট্রিওয়াল ফোর্স না, সেটা না। মনে করো এটা ঘুরতেছে, তুমি এটাকে জোরে ঘুরাও, মানে এই সুতা আছে, সুতা জড়াবে না এর মধ্যে। ঘুরি উড়ানোর সময় এটাকে ঘুরাচ্ছ না, তুমি যদি ঘুরে আস্তে দ্রুত ঘুরাও তাহলে সুতা বেশি জড়াবে, আর আস্তে ঘুরালে কম জড়াবে। তো যত জোরে ঘুরাইতে পারবা সুতা কী হবে? বেশি জড়াবে। আবার একটা ছোট জিনিস, সেটাকে খুব জোরে ঘুরালেও কিন্তু বেশি কাজ করবে না, বেশি সুতা জড়াবে না। বা একটা বড় জিনিসকে যদি একটু আস্তেও ঘুরাও তাও কী হবে? বেশি জড়াবে। তার মানে রাস্তা কতটুকু আগাবে সেটা দুইটা বিষয়ের উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে তার আরপিএম কত, মানে মিনিটে সে কত দ্রুত ঘুরে, যে তার পরিধিটা কত, তার মানে মনে করো একটা বৃত্তাকার একটা ড্রাম আছে, এই ড্রামটা কতটুকু রাস্তা বা কতটুকু সুতা জড়াবে 1 মিনিটে, তুমি কীভাবে হিসাব করবা? এক মিনিটে সে কতটুকু সুতা জড়াবে কীভাবে হিসাব করবা? মানে 1 মিনিটে কয়বার ঘুরে সেটা জানতে হবে। ধরো আমি বলে দিলাম এটা 1 মিনিটে 120 বার ঘুরে, 120 টাইমস। তারপরে হ্যাঁ, পরিধি লাগবে না? পরিধি মানে কি? পাইডি, তাই না? এই পাইডি এর সাথে এই 120 কি গুণ করবা না ভাগ করবা? পরিধি মানে কি? পাইডি মানে কি? একবার ঘুরলে এটুকু রাস্তা আগায়, একবার ঘুরলে এটুকু সুতা জড়ায়। তো ধরো পাইডি এর মান হচ্ছে, ধরো সাপোজ 12 ইঞ্চ, তাহলে একবার ঘুরলে 12 ইঞ্চ সুতাকে জড়ায়। তাহলে 120 বার ঘুরলে কতটুকু সুতা জড়াবে? 120 × 12, তাহলে সেটা ওই 120 বার ঘুরে কতক্ষণে? 1 মিনিটে। তাহলে এই মিনিটে কতটুকু সুতাকে জড়াবে সেটা পেয়ে যাচ্ছি না? তার মানে আলটিমেটলি সূত্রটা কী দাঁড়াচ্ছে? পাই
ডি এর সাথে গুণ হচ্ছে এন, এটাকেই বলা হয় সারফেস স্পিড। পাই ডি এর সাথে যখন এন মানে আরপিএম রেভলিউশন পার মিনিট অথবা রোটেশন পার মিনিট এটাকে গুণ করা হয়, তখন তাকে কি বলা হয়? সারফেস স্পিড। অর্থাৎ যখন একটা বস্তু তার সারফেস কণটাকে কোনো ধরনের পিচ্ছিল অবস্থা না হয়ে ফ্রিকশনের মাধ্যমে সারফেস কণটাকে, সারফেসের স্পর্শের কারণে, সারফেস কন্টাক্টের কারণে যদি একটা বস্তুকে ঘুরাতে থাকে, তখন সেই বস্তুটা প্রতি মিনিটে কত মিটার, কত সেন্টিমিটার, কত ইঞ্চ রাস্তা আগাবে বা কতটুকু জড়াবে, সেই ব্যাপারটা সারফেস স্পিড দিয়ে হিসাব করতে হবে। আর সারফেস স্পিড হচ্ছে পাই ডি এবং এনের গুণফল। তার মানে এককটা এন যেহেতু মিনিট পার মিনিট, তাহলে পার মিনিটে কতটুকু, ধরো ডি এর একক হচ্ছে ইঞ্চ আর এনের একক হচ্ছে আরপিএম, তাহলে এই সারফেস স্পিডের এককটা তখন কি হবে? ইঞ্চ পার মিনিট, মানে 1 মিনিটে কত ইঞ্চ রাস্তা আগাবে, তার মানে 1 মিনিটে কত ইঞ্চ সুতাকে সে জড়াবে এটা। তো একটা ওয়াইন্ডিং মেশিনের জন্য বা সুতা জড়ানোর ক্ষেত্রে ওয়াইন্ডিংটা মূলত আমরা সারফেস স্পিড দিয়ে হিসাব করি, কারণ প্যাকেজটাকে ঘুরায় হচ্ছে একটা ড্রাম, সেই ড্রামের সারফেস কোণটাকে আমার এই প্যাকেজটা ঘুরে, এবং প্যাকেজটা ঘোরার সময় প্যাকেজটা কখনো তো একসময় বড় হয়ে যায় না, মানে বুঝো একটা প্যাকেজের মধ্যে সুতা আছে, সেই সুতাটা আস্তে আস্তে ভরতে ভরতে প্যাকেজটা বড় হয়ে যাবে না। তো তুমি যদি আগের স্পিডে ঘুরাও, আগে ধরো মিনিটে 120 বার ঘুরতো, এখনও 120 বার ঘুরবে, এখনও কি আগের একই পরিমাণ সুতা জড়ায় না? ডায়ামিটারের সাথে সম্পর্কিত না, তো শুধুমাত্র স্পিডটা যথেষ্ট না, ডায়ামিটারটাও সম্পর্কিত। তার মানে পাই ডি এন এই তিনটা বিষয়কে একসাথে গুণ করলে যা পাই সেটাই হয় একটা বস্তু সারফেস স্পিড। তো এই যে ওয়াইন্ডিং হতে থাকবে, জড়াইতে থাকবে, সেই ওয়াইন্ডিং স্পিডটা আমরা হিসাব করবো কী দিয়ে? সারফেস স্পিড দিয়ে। এই জন্য আমি ভিএস লিখলাম, এস মানে হচ্ছে সারফেস, তার মানে ওয়াইন্ডিং স্পিড মানে এখানে কি স্পিড? সারফেস স্পিড। তবে নেট ওয়াইন্ডিং স্পিডটা কত হবে? ধরো এটা ঘুরতেছে প্রতি মিনিটে একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণ রাস্তা আগাচ্ছে, এদিকে জড়াচ্ছে, বাট সে তো এদিকে জড়াইতে পারতেছে না। তোমাকে রাস্তা দিছো তুমি, তাকে সোজা রাস্তায় জড়ালে না সে 1 মিনিটে ধরো আমি ধরে নিলাম যে 2000 মিটার জড়াইতো, মিনিটে 2000 মিটার সে জড়িয়ে ফেলতো, কিন্তু তাকে তো তুমি রাস্তা দিছো, বড় রাস্তা, ডান দিকে সরিয়ে দিছো, কোনাকুনি করে দিছো, তো কোনাকুনি করলে কি সে 2000 মিটারই জড়াতে পারবে? ব্যাপারটা বোঝা যায় কি না? ধরো একটা বস্তুকে আমি বললাম যে সে যদি সোজা এখানে জড়ায় তাহলে মিনিটে 2000 মিটার সে জড়াইতে পারে, তাহলে রাস্তাটা তার জন্য এইটুকু, এই বরাবর জড়ালে সোজা রাস্তা, আর তাকে তুমি রাস্তা বাড়াই দিলা, এইটা আর এটা কি সমান দূরত্ব? এটার মান কি সমান? তাকে তুমি ওই অতটুকুই 2000 মিটারই তাকে আগাইতে হবে, বাট সময় দিয়ে দিলা হচ্ছে ওই 1 মিনিটে। তো 1 মিনিটে 2000 মিটার যেতে তো সে ডান দিকে সরতে গেলে তাকে বেশি পরিমাণ রাস্তা কাভার করতে হবে না? আলটিমেটলি তার স্পিডটা কী হবে? যত আছে 2000 মিটার যেটা থাকার কথা সেটা অ্যাচিভ হবে না, অ্যাটলিস্ট এই ডিরেকশানে 2000 মিটার অ্যাচিভ হবে না কোনাকুনি যাওয়ার কারণে। তো সেটা কতটুকু অ্যাচিভ হবে সেটা আমরা পাবো করতে গেলে লব্ধির মাধ্যমে। যদি হচ্ছে এদিকে স্পিডটা হচ্ছে ভিএস মানে হাইয়েস্ট, আর এদিকে ট্রাভার্সিং হচ্ছে কত হারে, যদি বেশি হারে ট্রাভার্সিং হয় তাহলে এটা বেশি দূরে সরে যাবে, আর যদি কম ট্রাভার্সিং হয় হালকা অ্যাঙ্গেল ক্রিয়েট করে এদিকে জড়াবে। তো এই যে ট্রাভার্সিংটা একটা ফ্যাক্টর না, মানে ট্রাভার্সিং স্পিডটা এবং এই স্পিডটা এদের লব্ধি ফ্যাক্টর পাবো হচ্ছে ডব্লিউ, VW স্কোয়ার সমান VS স্কোয়ার প্লাস VT স্কোয়ার। আলটিমেটলি নেট ওয়াইন্ডিং স্পিড সমান হবে √of VS স্কোয়ার প্লাস VT স্কোয়ার। ঠিক আছে, VWটা কি? ওয়াইন্ডিং স্পিড, নেট মানে আমার যদিও হওয়ার কথা হচ্ছে এটা, বিএসটাই হচ্ছে ওয়াইন্ডিং স্পিড, বাট যদি কোনো কারণে ট্রাভার্সিং হয়ে থাকে, প্যাকেজের মধ্যে যদি ট্রাভার্সিং হয়, তাহলে আমি যত সেট করলাম ততটুকু কিন্তু প্রতি ঘন্টায় হবে না প্রোডাকশান। তুমি সেট করছো মিনিটে 2000 মিটার, তারপরে ঘন্টায় 1,20,000 মিটার, 1,20,000 মিটার হবে না, হয়তো যদি এটা সে সারা জীবন সোজাসুজি জড়াইতো, কিন্তু তাকে যখনই ট্রাভার্সিং হতে হবে তখন ট্রাভার্সিংটা কী হারে হচ্ছে, মানে কোন স্পিডে ট্রাভার্সিং হচ্ছে সেটাকেও তোমাকে কনসিডারেশনে নিয়ে আসতে হবে। তার মানে এটা লব্ধিটা হবে √of VS স্কোয়ার প্লাস VT স্কোয়ার, মানে ট্রাভার্সিং স্পিডের বর্গ এবং সারফেস স্পিডের বর্গের যোগফলের বর্গমূল যা আসবে তা হবে নেট ওয়াইন্ডিং স্পিড। বোঝা গেছে? মানে এটা হচ্ছে নেট ওয়াইন্ডিং স্পিড স্কোয়ার সমান হচ্ছে এটার বর্গ, মানে এদিকে কতটুকু যাচ্ছে আর এদিকে যাচ্ছে, তার মানে এই দিকের স্পিড মিলে একটা দড়িকে আমরা যে ভেক্টর পড়ছি না,
ভেক্টরে কি এদিকে টানতেছে এদিকে টানতেছে, সে কোন দিকে যাবে? সে তো এই বরাবর যাবে তখন না। তো এই বরাবর তার স্পিডটা কত? এদিকের টান আর এদিকের টান, এদিকের স্পিড দুইটা স্পিডকে ব্যাগকে আমি লব্ধি করলে আসলে তার আলটিমেট ব্যাগটা কত হবে সেটা আমরা হিসাব করতে পারি এই বরাবর। তো এইটা সামান্তরিকের ক্ষেত্রে সামান্তরিকের লব্ধি না, এটা সামান্তরিক লব্ধি সূত্র পড়ছি না আমরা, যেহেতু অ্যাঙ্গেলটা এখানে না এই জন্য আমরা বাদ দিছি অ্যাঙ্গেলটা। তো বি স্কোয়ার প্লাস বিটি স্কোয়ারই তো এটাকে বর্গমূল করলে যা পাই সেটা হচ্ছে কি নেট ওয়াইন্ডিং স্পিড, মানে এই বরাবর তার স্পিডটা কত। এটাকে এবং এটাকে থাকবে না, এটার সমানও হবে না, এটার সমানও কিন্তু হবে না, এটার চেয়ে কী হবে? কম হবে। সরি, এবার আবার একটু বাড়বে, মানে এটা এবং এটা দুইটার থেকে একটু বেড়ে যাবে, বা এটার মতো বাড়বে না, এটার মতো বাড়বে না, একটু বেশি হবে। আচ্ছা, এই যে ছবিটা ছিল এটা কিন্তু আমরা ওপেন করে ফেলেছি, ওপেন পাইডি লিখছি না এখানে, পাইডি মানে কি? পরিধিটা। তার মানে এটা গোল ছিল না, এই গোল মার্কার থেকে কাগজটা খুলে যদি আমি সোজা করে ফেলি তখন যদি তুমি ডায়ামিটারটা শুধু দেখতে পারবা না, এটাকে খুলে আমি তো সোজা করে তোমাকে দেখাচ্ছি এরকম, এটাকে খুলে কাগজটাকে খুলে আমি এখানে লাগিয়ে দিয়েছি, তখন তো তুমি এদিক থেকে কি ডায়ামিটার দেখতেছো পরিধি, এই জন্য এখানে পাইডি লিখছিলাম, এটাকে ওপেন করা ফেলেছে, কেটে এক জায়গায় কেটে ওপেন করে ফেলে তারপরে এখানে দেখানো হচ্ছে।